স্ট্রং রুটস, যার বাংলা অর্থ শক্ত শিকড়। একটা গাছ বা একটা বৃক্ষের যে শিকড়, সেই শিকড় যেভাবে একটা গাছকে শক্তভাবে মাটির সাথে আঁকড়ে ধরে রাখে, ঠিক সেরকমই এপিজে আব্দুল কালামের শৈশবকাল শিকড়ের মতো কিভাবে তার সমগ্র জীবনকালকে ধরে রেখেছে, তাই আমরা পড়বো ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালামের লেখা। তো এটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফি। আমরা প্রত্যেকেই জানি যে বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি দুটোর মধ্যে কিন্তু একটু তফাৎ রয়েছে। কি তফাৎ একটু জেনে নেব। প্রথম হচ্ছে অটোবায়োগ্রাফি, অর্থাৎ যখন কেউ বা কোনো ব্যক্তি যখন নিজের জীবনী নিজেই লেখেন, সেটাকে আমরা জানি যে সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। আর বায়োগ্রাফি হচ্ছে যদি কোনো ব্যক্তির জীবনী অন্য আরেকজন কোনো ব্যক্তি লেখেন, তখন সেটাকে আমরা বলে থাকি বায়োগ্রাফি। তো এই যে অটোবায়োগ্রাফিটা রয়েছে, এটা মূলত এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার, যেটি 1999 সালের জানুয়ারি মাসে প্রকাশিত হয়, সেই উইংস অফ ফায়ার থেকে নেওয়া। স্ট্রং রুটস হচ্ছে সেই উইংস অফ ফায়ার অটোবায়োগ্রাফির প্রথম অংশটি। ঠিক আছে, তো এই যে অটোবায়োগ্রাফিটি লেখা হয়েছিল এপিজে আব্দুল কালামের, সেটা কিন্তু তিনি একাই লেখেননি, তার সাথে আরো একজন সহলেখক ছিলেন। তিনি ছিলেন বা তার নাম ছিল অরুণ তেওয়ারি। ঠিক আছে, তিনিও কিন্তু এই লেখার ক্ষেত্রে ওনাকে যথেষ্টই সাহায্য করেছেন। তো এই স্ট্রং রুটস, এই অটোবায়োগ্রাফিতে এপিজে আব্দুল কালাম, যার সম্পূর্ণ নাম আমরা কিন্তু প্রত্যেকে জানি, আবুল বকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। তো তিনি তার শৈশবকাল কেমন ছিল, হ্যাঁ, সে তার শৈশবকালে তার মা বাবার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা, তার মা বাবার সাথে তার মা বাবার প্রতি অন্যান্য সাধারণ মানুষদের সম্পর্ক কেমন ছিল, ভিন্ন ভিন্ন ধর্মের মানুষরা কিভাবে একসাথে বন্ধুত্বের মতো থাকতো, এসবের কথা তুলে ধরেছেন। এছাড়াও কিন্তু আরো কথা তুলে ধরেছেন যে কিভাবে একটা আরবিক যে প্রার্থনা, সেই বিষয়টিকে তিনি তুলে ধরেছেন। তো নানান দিক থেকে কিন্তু নানান বিষয়কে, তার শৈশবের নানান বিষয়কে এই জায়গাতে তিনি তুলে ধরেছেন, এবং তিনি বোঝাতে চেয়েছেন যে কিভাবে তার শৈশবটা তার জীবনের মানে জীবনের এগিয়ে চলার ক্ষেত্রে অনেক তার শক্তিশালী হয়ে উঠেছিল। তো এই সবকিছুই আমরা বিস্তারিত পড়ব। তো চলো এবার মূল আমাদের যে টেক্সট বইটি রয়েছে সেই টেক্সট বইতে যাওয়া যাক। তবে তার আগে বন্ধুরা, তোমাদের প্রত্যেকে বলবো, যারা আমাদের ভিডিওটি নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। তো চলো এবার আমরা মূল টেক্সটে আসি। স্ট্রং রুটস, এপিজে আব্দুল কালাম। I was born into a middle-class Tamil family in the island town of Rameswaram in the Eastwill Madras state. মাদ্রাস রাজ্যের পূর্বে রামেশ্বরমের আইল্যান্ড অর্থাৎ দ্বীপ শহরের একটা মধ্যবিত্ত তামিল পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম। কে জন্মগ্রহণ করেছিলেন? এপিজে আব্দুল কালাম। My father জয়নুল আবেদিন had neither much formal education nor much wealth. আমার বাবা জয়নুল আবেদিন খুব বেশি শিক্ষিত ছিলেন না এবং খুব বেশি ধন সম্পত্তির অধিকারীও ছিলেন না। Despite these disadvantages, he possessed great innate wisdom and true generosity of spirit. এই সমস্ত কিছুকে তিনি তুচ্ছ করে, অর্থাৎ এই যে তার বাবার সম্পত্তি নেই বা তার বাবা যে শিক্ষিত নন, খুব বেশি শিক্ষিত নন, তো এই যে তার সামনে এই যে সমস্যাগুলো এসেছিল এগুলোকে তিনি তুচ্ছ করেছেন, এগুলোকে তিনি কিছু মনেই করেননি, এগুলোকে তিনি দূরে সরিয়ে রেখে তিনি কি করেছেন না, হি পসেসড গ্রেট ইনেট উইজডম এন্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট। তিনি অনেক জ্ঞানের অধিকারী হয়েছেন এবং আধ্যাত্মিক সত্যি আধ্যাত্মিক জ্ঞানের অধিকারীও তিনি হয়েছেন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা। তার একজন আদর্শ সহকর্মী ছিল। কে ছিল না? আমার মা আশিয়াম্মা। I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders at with us than all the members of our own family put together. আমার ঠিকভাবে মনে পড়ে না যে তিনি প্রতিদিন কতজন মানুষকে খাওয়াতেন, কিন্তু আমি এটা শিওর, আমি এটা একদম নিশ্চিত যে তিনি যতজনকে খাওয়াতেন, সমস্ত যতজন মানুষ তিনি খাওয়াতেন, সেগুলো আমাদের পরিবারের যতজন সদস্য আছে তার তুলনায় অনেকটাই বেশি। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার মা বাবাকে কি হতো না, আদর্শ জুটি বলে গণ্য করা হয়েছিল। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। আমার মায়ের, ঠিক আছে, আমার মায়ের যে বংশধর তার একজন কি ছিলেন, খুব সুনামধন্য ছিলেন, ঠিক আছে, খুব সুনামধন্য ছিলেন। One of our forebears having been bestowed the title of Bahadur by the British. তাদের মধ্যে একজন, মানে সেই বংশধরদের কেউ একজন, পূর্বের কেউ একজন
কি হয়েছে না ব্রিটিশদের দ্বারা বাহাদুর টাইটেল মানে বাহাদুর পদবি প্রাপ্ত হয়েছেন, বাহাদুর বলে তাকে ঘোষিত করা হয়েছে। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আ শর্ট বয় উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুকস, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। আমি সে সমস্ত লম্বা এবং সুন্দর দেখতে মা বাবার কাছে ছিলাম একজন ছোট মানে তোমার কম হাইটে, ঠিক আছে, কম উচ্চতার একজন অদৃশ্য দেখতে, ঠিক আছে, মানে খুব একটা দেখতে ভালো ছিলাম না এবং আমার যে উচ্চতা সেটা কিন্তু কম ছিল। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পৈতৃক বাড়িতে বাস করতাম, হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডিল অফ 19th সেঞ্চুরি, যেটা 19 শতকের মাঝামাঝি সময়ে গড়ে উঠেছিল। কোথায়? রামেশ্বরমে। It was a fairly large pucca house made of limestone and brick on the Moscow street in Rameshwaram. বলছে এটা হচ্ছে একটা পাকা বাড়ি, কি দিয়ে? লাইমস্টোন, পাথর, অর্থাৎ পাথর ইট দিয়ে তৈরি, রামেশ্বরমের মস্কো স্ট্রিটে। মাই অস্টিয়ার ফাদার, মানে কি? আমার পরিশ্রমী বাবা, ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, আমার যে পরিশ্রমী বাবা ছিলেন তিনি সমস্ত কিছু অপ্রয়োজনীয় আরাম এবং লাক্সারি যে জীবন কাটানো এইগুলো কিন্তু তিনি ত্যাগ করতেন, এগুলোকে তিনি এড়িয়ে চলতেন। হাউএভার all necessities were provided for in terms of food, medicine or clothing. যদিও আমি কিন্তু আমার শৈশববেলায় সবকিছুই কিন্তু পেয়ে গেছি, প্রয়োজনীয় সমস্ত কিছুই কিন্তু আমি পেয়ে গেছি। কি কি? খাবার, ওষুধ, কাপড়, সমস্ত কিছু। In fact, I would say mine was a very secure childhood, materially and emotionally. আমি বলতে পারি যে আমার যে শৈশবকাল ছিল সেটা কিন্তু একদম সিকিউর ছিল, মানে একদম নিরাপত্তা ছিল। কোন দিক দিয়ে? আর্থিক দিক দিয়ে এবং মানসিক দিক দিয়ে, উভয় দিক দিয়ে আমার শৈশবকালে কোনো কিছু অভাব কিন্তু ঘটেনি, এটা তিনি বোঝাতে চাইছেন। I normally ate with my mother sitting on the floor of kitchen. আমি আমার মায়ের সাথে নর্মালি খেতাম, মানে প্রতিদিনই খেতাম। কোথায় বসে? না রান্নাঘরের যে মেঝে ছিল সেখানে বসে খেতাম। She would place a banana leaf before me on which she then ladled rice and aromatic sambar, a variety of sharp homemade pickle and a dollop of fresh coconut chutney. তো তিনি কিভাবে খাওয়াতেন আমাকে? না তিনি আমার সামনে একটা কলা পাতা রেখে দিতেন এবং সেই কলা পাতার উপর তিনি এক হাতা ভাত এবং সুগন্ধি সাম্বার এবং ঘরের তৈরি আচার এবং কি নারকেলের যে চাটনি, ঠিক আছে, নারকেলের চাটনি সেগুলো তিনি দিতেন খাবার হিসাবে। The Shiva temple which made Rameshwaram so famous to pilgrims was about a 10-minute walk from our house. রামেশ্বরমের পিলগ্রিমস মানে তোমার যারা ভ্রমণার্থী তাদের কাছে বিখ্যাত তুলেছিল কি না সেখানকার যে শিব মন্দির সেটা, এবং সেই মন্দিরটা এপিজি আব্দুল কালামের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা ছিল, মানে 10 মিনিট হাঁটলেই সেখানে পৌঁছে যাওয়া যায়। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের যে অঞ্চলটা সম্পূর্ণভাবে মুসলিমরাই ছিল, বাট দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানেও অন্যান্য আরও কিছু হিন্দু পরিবারও ছিল। লিভিং এমিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবারস, এবং তারা একসাথে বন্ধুত্বের মতো কিন্তু থাকতো। দেয়ার ওয়াজ আ ভ্যারি ওল্ড মস্কো ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, সেখানে একটা মসজিদ ছিল, অনেক পুরনো মসজিদ আমাদের লোকালিটিতে, আমাদের অঞ্চলে, যেখানে আমার বাবা আমাকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় প্রার্থনার সময় নিয়ে যেতেন। I had not the faintest idea of the Arabic prayers chanted. এই যে আরবিক ভাষায় যে প্রার্থনাটা করা হতো সেটা সম্পর্কে আমার কোনো স্বচ্ছ ধারণা ছিল না, বাট I was totally convinced that they reached God. কিন্তু আমার সম্পূর্ণ আত্মবিশ্বাস ছিল, আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে এই যে প্রার্থনা সেটা নিশ্চয়ই ভগবানের কাছে পৌঁছাচ্ছে। When my father came out of Moscow after the prayer, people of different religion would be sitting outside waiting for him. যখন আমার বাবা ওই মসজিদ থেকে প্রার্থনা শেষ করে ফিরে আসতেন তখন সেই মসজিদের বাইরে বিভিন্ন ধর্মের মানুষ ওনার জন্য অপেক্ষা করত। Many of them offered bowls of water to my father, who would dip his finger in them and say a prayer. অনেক যারা অপেক্ষা করতো তাদের মধ্যে অনেক মানুষ কি করতো না জলের একটা ছোট্ট কলস তার বাবার দিকে বাড়ি দিতেন এবং সেই কলসের মধ্যে কি না আব্দুল কালামের বাবা একটা আঙ্গুল ডুবি দিয়ে প্রার্থনা করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এবং সেই জলটি
সেই সমস্ত সাধারণ মানুষরা তাদের বাড়িতে অসুস্থতার জন্য নিয়ে যেতেন। হয়তো ধরো ইনভ্যালিডস বলতে ধরো কেউ পঙ্গু আছে বা কেউ শারীরিকভাবে অসুস্থ আছে, সেরকম মানুষজনকে বোঝানো হয়। I also remember people visiting our home to offer thanks after being cured. যখন সেই সমস্ত মানুষগুলি স্বাভাবিকভাবে সুস্থ হয়ে উঠতো বা সেরে উঠতো, তখন কি করতো না, তারা আমার বাবাকে এসে ধন্যবাদ জানাতো। ফাদার অলওয়েজ স্মাইল অ্যান্ড আস্ক দেম টু থ্যাংক আল্লাহ দ্য মেরিফুল। তো কি করতেন তখন আমার বাবা? না, আমার বাবা সর্বদাই হাসতেন এবং তাদেরকে বলতেন যে করুণাময়ী আল্লাহকে ধন্যবাদ জানাতে। The high priest of Rameswaram temple, Pokhi Lakhon Shastri, was a very close friend of my father's. পক্ষী লক্ষণ শাস্ত্রী যিনি কে ছিলেন না, রামেশ্বরম মন্দিরের একজন বড় পণ্ডিত ছিলেন, ঠিক আছে, বিখ্যাত পণ্ডিত ছিলেন। তো তিনি আমার বাবার খুব কাছের বন্ধু ছিলেন। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attitude discussing spiritual matters. ঠিক আছে, আমার শৈশববেলার একটা উজ্জ্বলতম স্মৃতি মনে পড়ে কি না, এই দুজন মানুষ তাদের নিজ নিজ পোশাক স্বাচ্ছন্দ্যে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করছে, সেই জিনিসটা কালামের মনে পড়ছে বা ঝলঝল করছে সেই স্মৃতিটা। When I was old enough to ask questions, যখন আমার প্রশ্ন করার মতো বয়স হয়ে উঠলো, I asked my father about the relevance of prayer. আমি তখন আমার বাবাকে কি করলাম না, এই যে প্রার্থনা প্রত্যেকদিন লেখক করতেন, কালাম করতেন, তো তার যে তাৎপর্য তিনি বুঝতে পারতেন না, তাই তিনি তার বাবাকে একদিন জিজ্ঞাসাই করলেন যে আসলে এই যে আমরা প্রার্থনা করছি তার তাৎপর্যটা কি, কেন করছি, কি দরকার এটা আমাদের। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার। তো আমার বাবা আমাকে উত্তর দিয়েছিলেন যে এখানে রহস্যময় কিন্তু এই প্রার্থনার মধ্যে কিচ্ছুটি নেই। রাদার প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপল। তিনি বলেছিলেন যে এই যে প্রার্থনা সেটা মানুষ বলতে সমগ্র মানুষ এবং আত্মার মধ্যে একটা যোগাযোগ স্থাপন করে, সম্ভাব্য যোগাযোগ স্থাপন করে। When you pray, he said, you transit your body and become a part of cosmos. বলছে যখন তুমি প্রার্থনা করবে, তিনি বললেন, তার বাবা বললেন যে যখন তুমি প্রার্থনা করবে তুমি তোমার শরীর থেকে বেরিয়ে আসবে এবং এই সমগ্র জগতের একটা অংশ হয়ে উঠবে। Which knows no division of wealth, age, caste or creed. যেখানের মধ্যে মানে তোমার সেই জগৎ যেখানে কোনো সম্পত্তি, বয়স, জাতি, ধর্ম এইসব কোনো কিছু ভেদাভেদ সেখানে থাকবে না। My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমার বাবা এই যে আধ্যাত্মিক ধারণাগুলিকে, জটিল আধ্যাত্মিক ধারণাগুলিকে সমগ্র জগতের সামনে তামিল ভাষায় খুব সাধারণভাবে তুলে ধরতেন। He once told me, তিনি একবার আমাকে বলেছিলেন, in his own time, in his own place, in what he really is and in the stage he has reached, good or bad. মানুষ তার নিজের সময়ে, মানুষ তার নিজের জায়গায় এবং মানুষ সে যেই হোক না কেন, সে যখন একটা জায়গায় পৌঁছয় সেটা ভালোই হোক বা খারাপই হোক, every human being is a specific element within the whole of manifest divine being. তিনি কি করেন, তিনি যাই হোক না কেন এই যে সমগ্র জগৎ রয়েছে সেই সমগ্র জগতের তিনি সে মানুষটা একটা ক্ষুদ্রতম কণা মাত্র। বুঝতে পারছো জিনিসটা কি বোঝা যাচ্ছে? কেউ ধনী, কেউ অনেক উচ্চপদস্থ, কেউ অনেক জায়গায় চলে গেছে, কিন্তু কেউ ছোট আছে, হ্যাঁ, সেরকম জায়গায় পৌঁছতে পারেনি, বা জাতি ধর্ম নির্বিশেষে সে নিচু, এরকম যেমনই হোক না কেন, এখানে কিন্তু তিনি একটাই কথা বলেছেন যে সমগ্র জগতের কাছে, সমগ্র আধ্যাত্মিক শক্তির কাছে তিনি কিন্তু মাত্র একটা কণা, মানুষ মাত্র একটা কণা, সে যেই হোক না কেন। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, সাফারিংস অ্যান্ড প্রবলেমস? তাহলে এত যে ব্যাধি, এত সমস্যা, এত বিপদ, কেন এগুলোকে ভয়? when troubles come, try to understand the relevance of sufferings. যখন সমস্যা আসবে তুমি সেটাকে তোমার বিপদের জায়গাটা তুমি বোঝার চেষ্টা করো, কেন তুমি পারছো না বা কি কারণের জন্য তোমার সমস্যাটা আসছে, সেই জায়গাটাকে তুমি বোঝার চেষ্টা করো। adversity always presents opportunities for introspection. প্রতিকূলতা তোমাকে আর নিজেকে একটা আত্মসমীক্ষার সুযোগ এনে দেয়। এই লাইনটা কিন্তু একটা মানে আছে। ধরো একটা জিনিস যে যদি মানুষের খিদেই না পেতো,
মানুষের যদি খিদেই না পেতো তাহলে মানুষ কি রান্না করা শিখতো না। ঠিক আছে, মানুষের যদি খিদে না পেতো মানুষ রান্না করা শিখতো না, তাই না? তো যদি আমাদের প্রতিকূলতা আমাদের মধ্যে না আসে, আমাদের সামনে সমস্যা না দাঁড়ায়, আমরা তার সমাধান কখনোই শিখবো না। আজ আমরা জানি যে আমাদের বর্ষাকালে বৃষ্টি পড়ে, সেই আমরা যদি বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াই আমাদের ঠান্ডা লাগতে পারে, জ্বর আসতে পারে, তাই যাতে সেই বৃষ্টি আমাদের মাথায় না পড়ে তাই আমরা একটা ছাতা হাতে ধরে রাখি। আমরা জানি যে আমাদের গ্রীষ্মকালে রোদ লাগলে আমাদের স্কিনে প্রবলেম হতে পারে, চোখের প্রবলেম হতে পারে, সেই কারণে গ্রীষ্মকালে ছাতা নিয়ে বেরোই যাতে আমাদের গায়ে রোদ না লাগে। ঠিক আছে, আমরা জানি ঝড় দিলে আমাদের অনেক সমস্যা হতে পারে, হ্যাঁ, বৃষ্টি বাজ পড়লে বিদ্যুৎ ঝলকালে আমাদের সমস্যা হতে পারে, তো সে কারণে আমরা ঘরের মধ্যে ঢুকে থাকি, ঘর থেকে বেরোই না। কেন? এই প্রতিকূলতাগুলো এসেছে বলেই তো আমরা এই মোকাবিলাগুলো করতে শিখেছি, তাই না? তো যদি এই প্রতিকূলতা তোমার কাছে যদি না ধরা দিত তাহলে তুমি নিশ্চয়ই এই সমস্যাগুলি তুমি চিনতেও পারতে না। তুমি তো সমস্যা সমাধান করে দূরের কথা, তুমি যদি জানতে যে জল পড়লে তোমার মাথা ভিজবে, তাহলে তুমি নিশ্চয়ই জলের মধ্যে আরামসে ঘুরে বেড়াতে, তাই না? তো ঠিক তেমনই আমরা আজকে ফার্স্ট পার্টে এতটুকু পর্যন্ত করব এবং সেকেন্ড পার্টে বাকিটা শেষ করে দেবো এবং তারপর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, যে কোশ্চেনগুলির মধ্যে তোমাদের 100% পরীক্ষা কমন তোমরা পেয়ে যাবে, প্রত্যেক স্কুলেই মোটামুটি সব কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, এখানে কিন্তু অনেক বিষয় বোঝার আছে। প্রত্যেকটা লাইন দেখো, তুমি একটা জিনিস ভালোভাবে যদি খেয়াল করো, কিভাবে তার মা বাবা থাকতেন, কিভাবে মানুষদের সাথে থাকতেন, কিভাবে মানুষরা একে অপরের সাথে থাকতেন, ঠিক আছে, কিভাবে তিনি নিজেও বাস করতেন, কোথায় বাস করতেন, তিনি দেখতে কেমন ছিলেন, অর্থাৎ তিনি শৈশবকালের সমস্ত বিষয়কে তিনি একত্রিত করে তুলে ধরতে চেয়েছেন তার এই অটোবায়োগ্রাফিতে। তো আজকে আর নয়, আজকে ক্লাস এই পর্যন্তই। এরপর পরের দিন আমরা দ্বিতীয় অংশে আমরা বাকি অধ্যায়টুকু পড়বো, বাকি যতটা পার্ট বাকি রইলো সেইটুকু আমরা পড়বো। তো আজকে ভিডিও এই পর্যন্ত। যারা দেখলে তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এভাবে আমাদের পাশে থাকো, চেষ্টা করবো তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও আনার।